চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের গল্প ময়নামতির মায়া কানন। এর আগে আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন বিমল কুমার সিরিজের গল্প মেঘদূতের মর্তে আগমন, যে গল্পে বিমল কুমার ও বাকি সকলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে পুনরায় ফিরে এসে এক অদ্ভুত জায়গায় উপস্থিত হয় এবং তার পরের ঘটনা কি সেই নিয়েই আজকের গল্প। আজকের গল্পে বিমলের চরিত্রে শুভ, কুমারের চরিত্রে অনমিত্র এবং অন্যান্য চরিত্রে অভ্র। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প বিমল কুমার সিরিজের ময়নামতির মায়া কানন। শুনছেন ময়নামতির মায়া কারণ, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। বিমল, আমরা মনে হচ্ছে পথ হারিয়েছি। পথ আমাদের খুঁজে পার করতেই হবে। এদিকে আসুন। বিমলের পিছন পিছন আমরা আবার চলতে লাগলাম, কিন্তু মিনিট কয়েক পরেই হঠাৎ চমকে উঠে ও দাঁড়িয়ে পড়ল। কি হলো বিমল, হঠাৎ দাঁড়ালে কেন? কোনো জবাব না দিয়ে বিমল শুধু হাত তুলে ইশারায় চুপ থাকতে বলল। আমি পা টিপে টিপে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার পা দুটো যেন অসাড় হয়ে মাটির ভিতরে বসে গেল। তেমন অভাবিত দৃশ্য জীবনে আর কখনো আমি দেখিনি। পথের পাশেই জঙ্গলের ভিতর থেকে খানিকটা খোলা জমি দেখা যাচ্ছিল, আর সেই জমির ভিতরে দলে দলে ভীষণ দর্শন জীব বিচরণ করছে। তাদের অধিকাংশর মাথা প্রায় ৬০-৭০ ফুট, অর্থাৎ তাল গাছের উঁচু সমান। সেদিন যে কুমির ক্যাঙ্গারু আমাদের তাড়া করেছিল, এই জানোয়ারগুলো দেখতে ঠিক তাদেরই মতো। তফাৎ খালি এই, যেগুলো লম্বা চওড়ায় তার চেয়েও যেন ২ গুণ বড়। আমি তাড়াতাড়ি গুনে দেখি তলের ভেতর প্রায় ৯০টা জানোয়ার আছে। কোনোটা সেই ল্যাজ ও পিছনের ২ পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে, মস্ত উঁচু গাছের মগডাল ২ পা বা হাত দিয়ে ভেঙে আপন মনে চেবাচ্ছে। কোনোটা আবার ক্যাঙ্গারুর মতন লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক সরে যাচ্ছে। আবার কোনোটা ইতিউতি চুপ করে বসে আছে। কতগুলো অপেক্ষাকৃত ছোট জীব পরস্পরের সঙ্গে খেলা করছে। নিশ্চয়ই সেগুলো বাচ্চা, কিন্তু বাচ্চা হলেও মাথায় তারা প্রায় হাতির মতন উঁচু। বিমল, এইগুলো ডাইনোসর।
বন থেকে বেরোতে গেলে এদের সামনে দিয়ে যেতে হবে, আর সেটা যদি সম্ভব না হয় তাহলে তাহলে উপায় হচ্ছে যতক্ষণ এরা না বিদায় হয় ততক্ষণ আমাদের বনের ভিতরই বসে থাকতে হবে। তাছাড়া তো আর কোনো গতিক দেখছি না। বাঘা এতক্ষণ ভয়ে বোবা হয়ে পেটের তলায় লেজ গুটিয়ে জীবগুলোকে দেখছিল। এবার হঠাৎ বনের ভেতর দিকে ফিরে সে গো গো করে উঠল। সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখি বনের অন্ধকারের ভিতর থেকে বড় বড় গাছ দুলিয়ে আর একটা প্রকাণ্ড কি জানোয়ার আমাদের দিকে এগিয়ে আসছে। রামহরি মরার মতো ফ্যাকাশে মুখে বলল, খোকা বাবু, এইবার আর আমাদের রক্ষে নেই, আর রক্ষে নেই। ভুল নয় কথাটা। বনের ভিতর আর বাইরে দুই দিকেই সাক্ষাৎ মৃত্যু আমাদের চোখের সামনে বিরাজ করছে। পালাবার কোনো পথই আজ আর খোলা নেই। বন্দুকের সাহায্যেও আত্মরক্ষা করতে পারবো না এই মুহূর্তে। আর সেই চেষ্টা করতে গেলে হয়তো বন্দুকের শব্দে সমস্ত জীবগুলোই উল্টে খেপে গিয়ে একসঙ্গে আমাদের আক্রমণ করতে পারে। হতাশ হয়ে মরণের অপেক্ষায় আমরা তিনজনেই দাঁড়িয়ে রইলাম, ঠিক যেন পাথরের প্রতিমূর্তি সবাই আমরা। কিন্তু এ কি, বনের ভিতর থেকে যে শব্দটা আসছিল হঠাৎ সেটা থেমে গেল না। তাও খানিকক্ষণ আর কোনো সারা শব্দ নেই। তাও আমরা তেমনই আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছি। প্রাণের আশা এক প্রকার ছেড়েই দিয়েছি বলা চলে। এই সময় রামহরি হঠাৎ আমার গা টিপল। তার দিকে ফিরতেই সে বনের উপর পানে আঙুল দিয়ে নির্দেশ দেখালো। এবার মাথা তুলে যা দেখলাম তাতে আমার দেহের রক্ত যেন জল হয়ে গেল। আমাদের কাছ থেকে মাত্র 7-15 তফাতেই বনের ফাঁকে একখানা ভয়ঙ্কর বিশ্রী আর প্রকাণ্ড মুখ জেগে আছে। আমরা তিনজনই আস্তে আস্তে সেইখানে কুড়ি মেরে বসে পড়লাম। বিমল নিচু স্বরে বলল, আবার সেই কুমির ক্যাঙ্গারু। কিন্তু ও তো আমাদের দিকে আর তাকিয়ে নেই খোকা বাবু। ঠিক তাই, সে তাকিয়ে আছে ওই বনের বাইরের দিকে। ডাইনোসরের দিকে চেয়ে আছে বলেই আমাদের দিকে দেখতে পাইনি। ওদিকে ডাইনোসরগুলো তখন নিশ্চিন্ত মনে মাঠের ভেতরে বিচরণ করছে। সেই ভীষণ মুখখানা আবার গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তারপরেই দেখি তার বিরাট দেহ গুঁড়ি মেরে জঙ্গলের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। ঠিক কি যে তার অভিপ্রায় কিছুই বুঝতে না পেরে মনে মনে আমরা ভগবানকে ডাকতে লাগলাম। কিন্তু একটু পরেই বুঝলাম যে সে কি চায়। জন্তুটা আগের মতনই অতি সন্তর্পণে বুকে হেঁটে বন থেকে বেরিয়ে মাঠের ভিতর গিয়ে পড়ল। আর তারপর ডাইনোসরের দলের দিকে আস্তে আস্তে এগোতে থাকলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, বিমল, আমরা এখনই সেকেলে বিয়োগান্ত নাটকের একটা আধুনিক অভিনয় দেখতে পাবো। এই কুমির ক্যাঙ্গারু যাচ্ছে ওই ডাইনোসরদের আক্রমণ করতে। ডাইনোসরদের আক্রমণ করতে? কিন্তু কুমির ক্যাঙ্গারু কি পারবে? একে ডাইনোসরেরা আকারে ওর চেয়ে 2-3 গুণ বড়। তার উপরে গুনতিতেও তো তারা 90-এর কম নয়। বাঘের চেয়ে ঘোড়া বা জিরাফ তো ঢের বড়, কিন্তু ঘোড়া বা জিরাফের দলে যদি কোনো বাঘ পড়ে তাহলে তাদের কি অবস্থা হয় জানো তো? এই কুমির ক্যাঙ্গারু মাংসাশী আর হিংস্র,
নিরামিষ ভক্ত ডাইনোসরের চেয়ে আকারে ছোট হলেও তাদের গায়ের জোর ঢের বেশি। ওই দেখুন, ওই দেখুন, দেখুন। রামহরির উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে সামনের দিকে চেয়ে দেখি কুমির ক্যাঙ্গারুটা তখন ডাইনোসরদের খুব কাছে গিয়ে পড়েছে, এবং তারপরই হঠাৎ ডাইনোসরেরাও তাকে দেখতে পেল, এবং পর মুহূর্তেই আর্তনাদে সারা বন কাঁপিয়ে লাফাতে লাফাতে তীর বেগে পিছোতে লাগলো। কুমির ক্যাঙ্গারুটাও ভীষণ এক গর্জন করে তাদের পেছন পেছন অনুসরণ করল, এবং দেখতে দেখতে একটা ডাইনোসরকে ধরে ফেলল। তারপর যে ভয়াবহ দৃশ্যের অভিনয় হলো তার বর্ণনীয় নয়। মানুষের চোখ এমন দৃশ্য বোধ হয় আগে কখনো দেখেনি। ডাইনোসরটা যদিও আকারে অনেক বড়, তো সেই কুমির ক্যাঙ্গারুটা মস্ত এক লাফ মেরে বিষম বিক্রমে তার গলার তলাটা কামড়ে ধরে তাকে মাটির উপরে পেরে ফেলল। তাদের গর্জনে ও আর্তনাতে আমাদের কানে যেন তালা লেগে গেছে। জন্তু দুটো লাফালাফির চোটে চারিদিকে রাশি রাশি ধুলো উঠতে লাগলো। পৃথিবীর বুক থরথর করে কাঁপতে লাগলো। এদিকে ওদিকে তিনটে চারটে প্রকাণ্ড বড় গাছ মাটির ওপরে ভেঙে একেবারে লুটিয়ে পড়ল। ঘণ্টাখানেক পরে সেই অদ্ভুত যুদ্ধ যখন শেষ হলো, তখন দেখা গেল ডাইনোসরের বিপুল দেহখানা মাটির উপরে স্থির হয়ে পড়ে আছে, আর ওই কুমির ক্যাঙ্গারু পিছনের দুই পা ও লেজের উপর ভর দিয়ে বসে হাঁ করে হাঁপাচ্ছে। তার মুখের দুই পাশ ও দেহ দিয়ে হু হু করে রক্তের স্রোত ছুটছে যেন। খানিক বিশ্রামের পর মাটির ওপরে ল্যাজ আছড়াতে আছড়াতে সে আকাশ পানে মুখ তুলে কয়েকবার গগনভেদী জয়নাদ করল। পরক্ষণে শুরু হলো তার আসল কাজ। মৃত ডাইনোসরের দেহটা ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো সে। উফ, সে কি বিভৎস দৃশ্য! সন্ধ্যা পর্যন্ত আমাদের ভীত চোখের সামনে সেই দৃশ্যের অভিনয় চলল অনবরত। সন্ধ্যার অন্ধকারে চারিদিক আচ্ছন্ন হয়ে গেলেও আমরা তখনও বাইরেতে পা বাড়াতে সাহস করতে পারলাম না। বিমল উদ্বিগ্ন স্বরে বলল, কি হবে এবারে বিনয়বাবু? খাবারের খোঁজে এসে অনাহারে প্রাণ দিতে হবে তো আমাদের এবারে দেখছি। কোনোই তো উপায় নেই বিমল। আজকের রাতটা এই বনের ভেতরেই আমাদের কাটাতে হবে। এই মুহূর্তে বন থেকে বেরোলেই তো সাক্ষাৎ মৃত্যু। কিন্তু কাল হয়তো আমরা পথ খুঁজে পাবো না। হতাশ হয়েও না রামহরি। দেখো, আমরা এসেছি পূর্ব দিকে, আর কাল সূর্য উঠলে পর আমরা পশ্চিম দিকে এগোবো। তাহলে আমরা যে পথে এসেছি সেই পথ না পেলেও খুব সম্ভবত ওই হ্রদের কাছে গিয়ে পড়তে পারবো। এবার বাকিটা সবই ভাগ্য। ধীরে ধীরে বনের ভিতরে রাত ঘনিয়ে এলো। তার সঙ্গে শুরু হলো নানা রকম বিভীষিকার সূত্রপাত। এতক্ষণ যে বিশাল অরণ্যে কেবল শুকনো পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কোনো শব্দ ছিল না, এখন তারই চারদিকে নানা রকম অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগলো। নিবিড় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, খালি শোনা যাচ্ছে কিছু শব্দ। গাছের উপরে শব্দ, জঙ্গলের ভিতরে শব্দ, আমাদের আশেপাশে শব্দ। কোনো শব্দ গাছের উপরে ওঠানামা করছে, আবার কোনোটা চারিদিকে আনাগোনা করছে। কিছু শব্দ তো যেন এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারলাম আমাদের খুব কাছ দিয়েই অনেকগুলো অতিকায় জীব আসা যাওয়া করছে।
তাদের পায়ের চাপে পৃথিবীর মাটি যেন থেকে থেকে কেঁপে উঠছে। আর সেই সব জীবের আকার যে কতটা ভয়ানক তা কেবল ভগবানই জানেন। আমরা তিনজনে আতঙ্কে ও ক্ষুধা তৃষ্ণায় প্রায় মর হয়ে চুপ করে সেইখানেই জড়ভরত বসে রইলাম। হঠাৎ কি জানি রামহরি চেঁচিয়ে উঠল। বড় মুহূর্তেই কে এক ধাক্কা বেড়ে আমাকে মাটির উপরে ফেলে দিল। আমি উঠে বসবার আগেই টের পেলাম একটা প্রকাণ্ড ভারী দেহ আমার বুকের উপর চেপে বসেছে। এবার কে যে আমার উপর এমন হঠাৎ আক্রমণ করলো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার দেহের চাপে আমার যেন দেহের হাড়গুলো ভেঙে যাওয়ার উপক্রম হলো। সৌভাগ্যক্রমে বন্দুকটা তখন আমার হাতেই ছিল। কোন রকমে সেটাকে হাতে টেনে নিয়ে আক্রমণকারী দেহে লাগিয়ে এক হাতেই একটা ঘোড়া টিপে দিলাম, আর সঙ্গে সঙ্গেই বিকট এক আর্তনাদ করে সেই জীবটা আমাকে ছেড়ে দিয়ে মাটির ওপর পড়ে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম এবার। তারপরেই পায়ের শব্দ শুনে বুঝলাম যে সে তীর বেগে পালিয়ে যাচ্ছে। কি হলো রামহরি? কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার আমার পাটা মারিয়ে দিয়ে গেল গো। ওরে বাবা! আমি ততক্ষণে কোনো রকমে উঠে বসতে পেরেছি। বিমল হামলে পড়লো আমাদের উপর। চিন্তিত স্বরে প্রশ্ন করলো, আপনি আপনি ঠিক আছেন তো বিনয় বাবু? আর আর ওই ওই গুলিটা কি আপনি? হ্যাঁ, আমি। কি একটা জানোয়ার আমার বুকের ওপর চেপে বসেছিল। কোনো মতে বন্দুক তুলে তার গায়ে গুলিটা করতেই সে পালালো। কিন্তু কিন্তু এই আর্তনাদটা তো কোনো জানোয়ারের ছিল না। এ তো হুবহু মানুষের চিৎকার। হ্যাঁ, ঠিক বলেছ, আমারও না ঠিক তাই মনে হলো। কিন্তু বন্দুকের বিদ্যুতের মতো আলোতে আমি এক পলকের জন্য যে জ্বলন্ত চোখ আর ধারালো দাঁতগুলো দেখতে পেলাম তা যে কোনো মতেই মানুষের নয়। এমনকি তার গায়ে জানোয়ারের মতন বড় বড় লোমও ছিল। তাছাড়া গুলিটা করতেই তো আবার অরণ্যের অন্ধকার ভেদ করে সেই এক আর্তস্বর জেগে উঠল, ঠিক যেন কোনো মানুষ মর্মভেদী যাতনায় কাঁদছে। সে আর্তস্বর কখনোই ভোলার নয়। এই সেকেলে জীবের রাজ্যে এমন মানুষের মতন স্বরে কে কেঁদে উঠল? কিন্তু এ বনে যে মানুষ থাকা সম্ভব নয়। এই দ্বীপের কোথাও আজ পর্যন্ত আমরা মানুষের চিহ্ন মাত্র দেখতে পাইনি। অন্ধকারে অবাক হয়ে বসে বসে আমরা এসবই ভাবছি, এবং সমান তালে ওদিকে বনের মধ্যে থেকে তেমনই নানা রকম অদ্ভুত শব্দ ক্রমাগত শোনা যাচ্ছে। ভয়ে আমরা কেউ আর কারোর সঙ্গে কথা বলতে সাহস করলাম না। কি জানি, আবার যদি কোনো ভয়ানক জীব শুনতে পেয়ে আমাদের আক্রমণ করতে আসে। সে কি বিভৎস বিভীষিকা! রাত যেন আর পোয়াতেই যায় না। মনে হচ্ছে আমরা এক চির অন্ধকারের কারাগারের মধ্যে আজীবন ধরে বন্দী হয়ে আছি, আর চারিদিক থেকে শুধু সেই একই শব্দ শোনা যাচ্ছে। একভাবে বসে থাকতে থাকতে হয়তো চোখটা একটু টেনে এসেছিল আমাদের। আর অমনি আচমকা চমক ছুটে গেল একটা গা শিরশিরে আওয়াজ ছুটে। হঠাৎ করে কানে এলো কার যেন মাটি কাঁপানো পায়ের শব্দ। তারপরেই মনে হলো এক জায়গায় অন্ধকার যেন আরো ঘন হয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। সেই জ্বলন্ত ঘনীভূত অন্ধকারের মধ্যে ঠিক বাতাবি লেবুর মতন বড় দুটো আগুনের ভাঁটা জল জল করে জ্বলছে যেন, মাটি থেকে অনেকটা উঁচুতে। নিশ্চয়ই সে দুটো কোনো অতিকায় জীবের চোখ। এবার জীবটা যে
কোন জাতের তা ঠিক বোঝা গেল না, তবে তার নিঃশ্বাসের হু হু শব্দ আমরা সেখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। তারপরেই মরমর করে গাছ ভাঙার শব্দ হলো। মরার মতন অসাড় দেহে মাটিতে উপুর হয়ে থাকতে থাকতেই দেখলাম সেই আগুনের ভাঁটার মতন জ্বলন্ত চোখ দুটো হালকা অন্ধকার থেকে গভীরতর অন্ধকারের মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। দুশ্চিন্তা আতঙ্কে আমরা যখন প্রায় পাগলের মতন হয়ে উঠেছি, পূব আকাশ তখন উষার ভোরের প্রদীপ ধীরে ধীরে জ্বেলে উঠল। সঙ্গে সঙ্গে অরণ্যের মধ্যে অন্ধকারের জীবেদের আনাগোনার শব্দ আশ্চর্য রকম ভাবে থেমে গেল। আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসলাম। বিমল বলল, কাল যে জীবটা আমাদের আক্রমণ করতে এসেছিল, এই দেখুন তার রক্তের দাগ। এতক্ষণে নিশ্চয়ই সে মরে গেছে। চলুন বিনয়বাবু, কে দেখা যাক আদতে সেটা কি ছিল। না না বিমল, পাগল হলে নাকি? এদিকে খিদে তেষ্টায় প্রাণ যাবার জোগাড়, আর তুমি এখন এইসব পরিকল্পনা করছো? আগে ভাবো এই বন থেকে আমরা বেরোবো কিভাবে এখন। অনেকে বোঝানো সত্ত্বেও বিমল আমার বারণ শুনল না। সে মাটির ওপরে শুকনো রক্তের দাগ ধরে এগোতে এগোতে বলল, না বিনয়বাবু, মানুষের মতো কাঁদে কোন জীব সেটা আমাকে দেখতেই হবে। সে তো আর বেঁচে নেই, তাহলে আর ভয় কিসের? আপনি বরং... বিমলের কথা শেষ হওয়ার আগেই বনের ভেতর থেকে ভয়ানক এক গর্জন ভেসে এলো। সঙ্গে সঙ্গে বিমলও থমকে দাঁড়িয়ে পড়ল যেন। রামহরি কাঁপতে কাঁপতে বলল, এই যে বাঘের ডাক, এই যে বাঘের ডাক বাবু, বাঘ। আবার সেই গর্জন, এবারে যেন একদম কাছে। সাবধান সাবধান বিমল, বিমল সাবধান। তারপরই হাতির মতন প্রকাণ্ড একটা জানোয়ার বনের ভিতর থেকে তীর বেগে বেরিয়ে এলো। তারপরই চোখের নিমেষে পাশের জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জীবটা হাতির মতন বড় বটে, কিন্তু দেখতে ঠিক ষাঁড়ের মতন। বিমল আর রামহরির মুখে তখন বিস্ময়ের চিহ্ন দেখে আমি বললাম, বুঝলে না, এ হচ্ছে সেকালের ষাঁড়। এ তো হাতির মতো বিশাল। কি আশ্চর্য! হ্যাঁ, 1002 বছর আগেও রোমানরা এরকম ষাঁড় জার্মান দেশে দেখেছিল। কিন্তু এই ষাঁড়টা কি বাঘের মতো করে ডাকে? না, ওই বাঘের ডাক শুনেই ষাঁড়টা পালিয়ে গেল। এ বনে সেকেলে বাঘও আছে। সেকেলে বাঘের গায়ে এখনকার বাঘের মতোই দাগ নেই। আকারেও তারা অনেক বড়, আর তাদের মুখের ওপর চোয়ালে ছোড়ার মতো লম্বা দুটো দাঁত আছে। বিমল, এই বাঘের বিক্রম কিরকম বুঝছো তো? এত বড় একটা ষাঁড় তার ভয়ে প্রাণপণে পালিয়ে গেল। আমাদের বরং এখনই এ বন ছেড়ে চলে যাওয়া উচিত। ঠিকই বলেছেন বিনয়বাবু। কালকে আমাদের কি আক্রমণ করেছিল তার দেখবার দরকার নেই। এই সর্বনেশে বন থেকে এখন প্রাণ নিয়ে বেরোতে পারলে বাঁচি। পূর্ব দিকে বনের মাথায় সূর্যকে দেখা যাচ্ছে, প্রদীপ্ত কাঁচা সোনার অপূর্ব মুকুটের মতন। কিন্তু এখানে বনের পাখি আর আবাহন গান গায় না। সূর্য শুধু নিরানন্দ নীরবতার মাঝে
পৃথিবীর বুকে সোনার হাত বুলিয়ে দিয়ে থাকে মাত্র। আমরা এসেছিলাম পশ্চিম দিক থেকে, তাই সেই দিকেই আবার যাত্রা শুরু করলাম। কিছুটা হাঁটতেই বুঝলাম খিদের জন্য যত না হোক, ছাতি ফাটা তেষ্টার তাড়নায় চলতে চলতে আমাদের প্রাণবায়ু একেবারে নিঃশেষ হয়ে আসছে যেন। জলের অভাব যে কি ভয়ানক জীবনে আজ তা প্রথম মালুম হচ্ছে। এগোতে গিয়ে প্রতি পদেই যেন মনে হতে লাগলো এই বুঝি দম বন্ধ হয়ে যায়, এই বুঝি মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। মাথার মধ্যে যেন আগুনের আংড়া জ্বলছে তখন, মুখের ভেতর থেকে জিভটা বাইরে বেরিয়ে আসতে চাইছে যেন। আর মন চাইছে পথ চলা বন্ধ করে সেইখানেই শুয়ে জীবনের সব লীলা সাঙ্গ করতে। সেই ভোর থেকে হাঁটছি তো হাঁটছি, সূর্য এখনো মাঝ আকাশে, তবু এই অভিশপ্ত অরণ্য যেন আমাদের মুক্তি দিতে চায় না। মনে হয় এই অরণ্য যেন অনন্ত, এই অনন্ত এক রাত্রের মধ্যেই যেন সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। রামহরি ঠিক মাতালের মতো টলতে টলতে চলেছে, তার চোখ দুটো ঠিক পাগলের মতন হয়ে উঠেছে যেন। আমারও তখন প্রায় ওই একই অবস্থা, কিন্তু ধন্য বটে ওই বিমল ছেলেটি। সেও যে ভিতরে ভিতরে আমাদের মতোই কষ্ট পাচ্ছে তাতে সন্দেহ নেই, কিন্তু তার চোখে মুখে বা ভাবভঙ্গিতে সে কষ্টের কোনো লক্ষণই ফুটে ওঠেনি। ধীর প্রশান্ত ভাবে হাসি মুখে সে আমাদের আগে আগে হেঁটে চলেছে। শেষটায় রামহরি একেবারে হাল ছেড়ে দিয়ে ধপ করে সেইখানেই বসে পড়ল। ও কি রামহরি, বসলে কেন? খোকাবাবু, খোকাবাবু, এই জল না খেলে আমি আর চলতে পারবো না খোকাবাবু, আর চলতে পারবো না। আরে আর একটু পরেই তো জল পাবো। ওঠো রামহরি, ওঠো ওঠো। না গো খোকাবাবু, রাজ্যের সব জল শুকিয়ে গেছে, জল আর পাবো না। সে না পায়, আমাকে শান্তিতে অন্তত মরতে যাও, তোমরা চলে যাও, আমার জন্য ভেবো না। আমি আর পাচ্ছি না খোকাবাবু, আমি আর পাচ্ছি না। বিমল আর কিছু না বলে হেঁট হয়ে রামহরিকে ঠিক শিশুর মতন নিজের কাঁধের উপরে তুলে নিয়ে অনায়াসেই আবার হাঁটতে শুরু করলে। আমি তো দেখে অবাক। বলবান বলে তার যথেষ্ট খাতির আছে, কিন্তু আজ দুদিনের অনাহার, পথশ্রম ও তৃষ্ণার তাড়না সহ্য করবার পর রামহরির মতন একজন এত বড়সড় লোককে অবলীলায় ঘাড়ে করে পথ চলার শক্তি যে কতখানি বল, কতখানি বিক্রম আর কষ্ট সহিষ্ণুতার কাজ, তা বুঝতে পেরে মনে মনে বিমলকে বারবার ধন্যবাদ দিতে লাগলাম। নিরাশার চরম সীমায় গিয়ে দাঁড়িয়েছি এবারে। প্রাণের আশা ছেড়ে আমিও রামহরির মতন শুয়ে পড়ব বলে মনে করছি, তখন অচম্বিতে বনের ফাঁকে জেগে উঠল একে কল্পনাতীত দৃশ্য। চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি বিশাল হ্রদের নীল জল, অদূরেই সূর্য কিরণে বিদ্যুতের মতন চকচক করছে। কিন্তু এ চোখের ভুল নয় তো? সত্যি কি বনের শেষ হয়েছে? আমরা তাহলে কি আবার সেই হ্রদের তীরে এসে পড়েছি? ওই তো, ওই তো, ওই তো। বিমলের হাত ছাড়িয়ে রামহরি মাটির ওপর লাফিয়ে উঠল। পাগলের মতন চেঁচাতে চেঁচাতে হ্রদের দিকে দৌড়ে দিল। আমিও তার পিছন পিছন ছুটতে লাগলাম। আমার মনে
তারই মতন আনন্দ আর উল্লাস। না, ভুল নয়, এ চোখের ভুল কিছুতেই নয়। এ সত্যি জল, অনেক অনেকটা জল। না না, এ চোখের ভুল নয়, এ চোখের ভুল নয়, এ সত্যিই তো জল, অনেক অনেক জল। বিমল, বিমল তাড়াতাড়ি এসো ভাই, এসো, ছুটে এসো, আর আমরা মরবো না, আর আমরা মরবো না, তাড়াতাড়ি এসো। আমরা তিনজন মিলে যতক্ষণ পারলাম প্রাণ ভরে জল খেলাম। আহা, সে যে কি তৃপ্তি, কি আনন্দ, কেমন করে আর বোঝাবো। শেষটা পেটে যখন আর ধরলো না, তখন বাধ্য হয়ে ক্ষান্ত হলাম সকলে। আমার কোনো কষ্ট নেই, এবার এবার আমি প্রায় 100 ক্রোশ দূরে হাঁটতে পারবো। হ্যাঁ, বিমল ইতিমধ্যে গোটা কয়েক সেকেলে ডানাহীন হাঁস শিকার করে ফেলল। আমরা সাঁতার দিয়ে তাদের দেহগুলো জল থেকে ডাঙায় এনে তুললাম। খোকাবাবু, খোকাবাবু আজ যে তর হয় না, চলো চলো তাড়াতাড়ি বাসায় ফিরে রান্না শুরু করে দিই, চলো। রামহরি ঠিকই বলেছে বিমল, আমাদের আর দেরি করা উচিত নয়। কুমার আর কমল এতক্ষণে আমাদের জন্য ভেবে ভেবে হয়তো আকুল হয়ে উঠেছে। হ্যাঁ, চলুন এই পাশে, আমরা তো প্রায় এসেই পড়েছি। ওই দেখুন না, আমাদের পাহাড়টা দেখা যাচ্ছে। সবাই পায়ে পায়ে এগিয়ে গেলাম সেদিকে। জল খাবার পরে আমাদের দেহে যেন আবার নতুন করে শক্তির সঞ্চার হয়েছিল, তাই এবারে পথ চলতে কারোরই কোনো কষ্ট হলো না। কিন্তু এই দ্বীপে যে বিপদ দেখছি পদে পদে। আমরা যখন পাহাড়ের খুব কাছেই এসে পড়েছি, তখন হঠাৎ আবার শুনতে পেলাম এক বিশ্রী চিৎকার। মাথার উপরে চেয়ে দেখি দুটো হাড় কুৎসিত গরুর পাখি পাক খেয়ে খুঁড়তে খুঁড়তে আমাদের দিকেই নেমে আসছে। এবার তাদের উদ্দেশ্য যে ভালো নয় তা বুঝতে আমাদের আর বিলম্ব হলো না, তাই নিমেষেই বিমলের বন্দুক এবার গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে একটা পাখি গুলি খেয়ে মাটির ওপর এসে পড়ল। পাখিটা সাংঘাতিক রূপে আহত হয়েছিল, কিন্তু সেই অবস্থাতেই করাতের মতন দাঁতওয়ালা চঞ্চু তুলে আমাদের আক্রমণ করতে এলো এবং তৎক্ষণাৎ বিমল বন্দুকের পুঁতো দিয়ে প্রবল এক আঘাতে তার মাথাটা চূর্ণ করে দিল। এবারে আমি গুলি চালালাম, সঙ্গে সঙ্গে দ্বিতীয় পাখিটারও ভবলীলা সাঙ্গ হয়ে গেল। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সৃষ্টি ছাড়া জীব দুটোকে অবাক হয়ে দেখতে লাগলাম আমরা। বৈজ্ঞানিকেরা যে কি দেখে এদের পাখি বলে স্থির করেছেন তা শুধু তাঁরাই জানেন। পাখিদের সঙ্গে এই বিভৎস জীবগুলোর তো কিছুই মেলে না। তাদের দেহ পালকহীন আর সরীসৃপের মতো, দাঁতওয়ালা চঞ্চু আর পা হচ্ছে 4খানা, আর লেজটা ঠিক রীতিমতন যেন তরি। এমন সময় বাঘার চিৎকার শুনতে পেলাম। মুখ তুলে দেখি, হ্যাঁ ওই তো আমাদের দিকেই ছুটে আসছে। কিন্তু এ কি, ও ঘোরাচ্ছে কেন? তাছাড়া ওর ডাকেও কেমন যেন কাতরতা মাখানো। বাঘা ছুটে এসে একেবারে আমাদের পায়ের কাছে লুটিয়ে পড়ে হাঁপাতে লাগলো। বিমল হেঁট হয়ে পড়ে বিস্মিত কণ্ঠে বলল, ফিরোবাবু, ফিরোবাবু দেখুন, দেখুন বাঘার গায়ে যে রক্ত। তাই তো, বাঘার সর্বাঙ্গুর তো ক্ষত বিক্ষত, রক্তাক্ত। এই সময় বিমল পাহাড়ের দিকে ছুটতে ছুটতে বলল, শিগগির আসুন, শিগগির আসুন, কুমার আর কমল বোধহয় কোনো বিপদে পড়েছে, শিগগির আসুন বিনয় বাবু। আমি আর রামহরিও তাড়াতাড়ি পাহাড়ের দিকে ছুটলাম। অদ্ভুত ব্যাপার, পাহাড়ের উপরে উঠেও কোনো গোলমাল শুনতে পেলাম না, কিন্তু গুহার সামনে গিয়ে দেখি সেখানে পড়ে থাকা পাথরগুলো রক্তে একেবারে রাঙা হয়ে উঠেছে। বিমল ঝড়ের মতো গুহার ভেতরে ঢুকে আবার বেরিয়ে এলো। গুহার ভেতর কেউ তো নেই, কেউ কোথাও তো নেই। কুমার, কমল, কুমার। কেউ সাড়া দিল না। আমিও বার কয়েক ডাকলাম, তাও কেউ এলো না।
এত এত রক্ত কিসের বিনয়বাবু? এত রক্ত কিসের? তবে কি আর ওরা বেঁচে নেই? ধৈর্য ধরো বিমল, ওরা হয়তো সমুদ্রের ধারে গিয়েছে। চলো একবার খুঁজে গিয়ে দেখে আসি। সবাই আবার পাহাড় থেকে নেমে ছুটলাম সমুদ্রের দিকে। কিন্তু এ কি, এখানে তো আর কোনো জনমানবই নেই। বিমল মাথায় হাত দিয়ে সেইখানি বসে পড়ল। রামহরি চিৎকার করে কেঁদে উঠল। বাঘাও সেই সঙ্গে যোগ দিয়ে আকাশের দিকে মুখ তুলে কাঁদতে লাগলো। ঠিক এই সময় হঠাৎ বালির ওপরে আমার চোখ গেল। তাড়াতাড়ি বিমলকে ডেকে বললাম, এই বিমল, বিমল, দেখো এ কি ব্যাপার? এ তো পায়ের দাগ, তাও আবার মানুষের। দেখো। তাই তো, একটা দুটো নয়, এই যে অনেকগুলো, এতগুলো। এই আবার কি রহস্য বিনয়বাবু? তার মানে তো এখানে অনেক লোকজন এসেছিল। কিন্তু আমরা ছাড়া এ দ্বীপে তো আর মানুষ নেই। নিশ্চয়ই আছে, তাহলে মানুষের পায়ের দাগ এখানে এলো কেমন করে? বিমল, বিমল, কাল রাত্রে আমরা ভুল শুনিনি। বনের ভিতরে কাল নিশ্চয়ই কোনো মানুষ আর্তনাদ করেছিল, বুঝলে? বিমল নিষ্পলক চোখে বাড়ির উপরে আঁকা সেই পায়ের চিহ্নগুলোর দিকে তাকিয়ে নির্ভীকভাবে দাঁড়িয়ে রইল। এতে আর কোনো সন্দেহই নেই যে এই দ্বীপে মানুষ আছে। কালে রাত্রেই সেই ভয়ানক বনের নিবিড় অন্ধকারের ভিতরে বসে এই সন্দেহটা প্রথমেই আমার মাথায় চাকে। তারপর আজকে বালির ওপরে এই পায়ের দাগ, মানুষের পায়ের। এতদিন যে দ্বীপকে জনহীন বলে মনে করছিলাম, আর সেখানে মানুষ আছে জেনে প্রথমে আমার মনটা আনন্দে ভরে উঠলেও পরক্ষণেই মনে হলো এখানে মানুষ থাকলেও তারা যে আমাদের বন্ধু হবে, তারা যে আমাদের মতোই সভ্য, তার তো কোনো মানে নেই। এই যে কমল আর কুমারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এর সঙ্গে কি তাদের কোনো সম্বন্ধ আছে? কুমার আর কমল গেলই বা কোথায়? তারপর বাগার সারা গায়ে রকম রক্তে মাখামাখি, গুহার সামনেটাও রক্তে ভেসে গিয়েছে। তারপর এখানে অজানা মানুষের পায়ের দাগ। এই সব থেকে যত দূর মনে হচ্ছে এখানকার মানুষেরা হয় তাদের বন্দি করেছে, আর নয়তো হয়তো মেরে ফেলেছে। বাবু, বাবু, নিশ্চয়ই কোনো রাক্ষসে জানোয়ার এসে কুমার আর কমলবাবুকে খেয়ে ফেলেছে। আমাদের কোথাও তো পাচ্ছি না। রামহরির এই কথাটা যদি ভুল না হয়, আমরা তো সচক্ষে তেমন বিরাট জানোয়ার দেখেওছি। তবে কি? বিমলের দিকে তাকালাম। সে এতটাই হতবাক হয়ে পড়েছিল যে আর কোনো কথাই বলতে পারছিল না। দুই হাতে মুখ ঢেকে বালির ওপর হেঁট হয়ে বসে পড়ল সে। আমি তার হাত ধরে বললাম, বিমল, বিমল, ওঠো, ওঠো এবার। উঠে আর কি হবে বিনয়বাবু? কি বলছো বিমল? কুমার আর কমলকে খুঁজে বার করতে হবে না? আর কি তারা বেঁচে আছে? আমার বিশ্বাস তারা আছে। এই বালির উপরে যাদের পায়ের দাগ দেখছো, তারাই ওদের ধরে নিয়ে গেছে। সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন বিনয়বাবু? এই কথা এতক্ষণ কেন আমার মনে হয়নি? তাই তো, চলুন তাহলে। তারা যদি বন্দী হয়ে থাকে তাহলে তাদের উদ্ধার করতে হবে। চলুন। তারাও বিমল, এখনই এতটা ব্যস্ত হয়েও না। আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো। বন্ধুরা শত্রুর হাতে এখন, আর আমরা এখন পেটের ভাবনা ভাববো? না ভাবলে তো এখন উপায় নেই ভাই। কাল থেকে অনাহারে আছি, কিছু না খেলে তো শরীর একেবারে ভার বইতে পারবে না। আর কুমার আর কমলের খোঁজে এখন পথে নামলে কদিন কোথায় কাটবে কি করে বলতে পারো? তাই তাই তাদের উদ্ধার করার জন্য তো শক্তি দরকার। আর সেই শক্তি আমরা তখন পাবো কোথা থেকে? ঠিকই বলেছেন। তাছাড়া আমার বাঘাটাও মনে হচ্ছে অনেক অভুক্ত। ওকে খেতে দিয়ে আমরা কিছু মুখে দিই, চলুন। তারপর যত তাড়াতাড়ি হোক আমরা বেরিয়ে পড়বো ওদের খুঁজতে। ইচ্ছে না হলেও আমরা খাওয়া দাওয়ার জন্য
আবার সেই গুহার ভেতরে এসে ঢুকলাম। ব্রাহ্মণী সেকেলের ডানাহীন ঘাসগুলোর পালক ছাড়িয়ে তাড়াতাড়ি উনুনে আগুন দিল। যেমন তেমন করে খানিকটা সেদ্ধ মাংস খেয়ে পথে খাবার জন্য আরো খানিকটা মাংস সঙ্গে নিয়ে আমরা তিনজনে আবার বেরিয়ে পড়লাম। সূর্য তখন পশ্চিমে নামতে শুরু করেছে। আমার ইচ্ছে ছিল আজ বিশ্রাম করে কাল ভোরবেলায় কুমার আর কমলের খোঁজে বেরোবো, কিন্তু সেটুকু দেরিও আর বিমলের সইল না। অথচ সে একবারও ভেবে দেখল না যে খানিক পরই এখানে রাত নামবে। আমাদের বাধ্য হয়েই পথের মাঝেই কোথাও চুপচাপ বসে থাকতে হবে, আর তার আগে এইটুকু বেলার মধ্যে নিশ্চয়ই আমরা কুমার আর কমলের খোঁজ পাবো না। সমুদ্রের তীরে গিয়ে বালির উপরে সেই পায়ের চিহ্নগুলো দেখে আমরা এগোতে লাগলাম। বাঘা কিছুতেই একলা গুহার ভেতরে থাকতে রাজি হলো না, তাই তাকেও সঙ্গে নিতে হয়েছে। সে খোঁড়াতে খোঁড়াতেই আমাদের আগে আগে চলল। পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে বালির উপরে অসংখ্য পায়ের দাগ নাক বরাবর চলে গেছে। দাগগুলো এত স্পষ্ট যে অনুসরণ করতে আমাদের বিশেষ অসুবিধে হলো না। দ্বীপের যে দিকটায় আমরা যাচ্ছি সেই দিকে আমরা আগে কখনো আসিনি। যত দূর চোখ যায় খালি পাহাড়ের পর পাহাড়, অধিকাংশ পাহাড়ই ছোট ছোট, ওই 90 কি 100 ফুটের বেশি উঁচু নয়। সেই সব পাহাড়ের মাঝে মাঝে ছোট বড় বন জঙ্গল। চলতে চলতে আমার মনে হতে লাগলো দ্বীপের এই অজানা অংশে হয়তো সেকালের কত রকমের কত ভীষণ জীব বাস করে। আজ রাতেই হয়তো তাদের অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে। কালকের মতো আজ রাতেও হয়তো প্রতি মুহূর্তেই চোখের সামনে মৃত্যু এসে ভীষণ মূর্তি ধরে দাঁড়াবে। এইসব কথা ভাবতে গিয়েই মনটা বড় চঞ্চল হয়ে গেল। এমন নিত্য নতুন বিপদের সঙ্গে জুঝে জুঝে বেঁচে থাকাটাও তো সির্ফ মিথ্যে। তাতে না আছে আনন্দ, না আছে শান্তি, আর না আছে দুদণ্ড বিশ্রাম। একে কি আর জীবন বলে? কবে যে স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারবো আমরা? আচ্ছা, কমল আর কুমারকে সত্যি খুঁজে পাবো তো, নাকি অজানা বিপদের মধ্যে দিয়ে যেতে যেতে একে একে আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে? তারপর আর কি? দেশের কেউ আমাদের কথা জানতেও পারবে না। মরবার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মুখ পর্যন্ত দেখতে পাবো না। এক মনে এই সব চিন্তা করছি। ওদিকে বিমল আর রামহরির মুখেও কোনো কথা নেই। তারাও বোধ হয় আমারই মতো কোনো ভাবনা ভাবছে হয়তো। ঘন্টা 2 পরে সূর্য পশ্চিম আকাশে মেঘের দরজা খুলে অদৃশ্য হয়ে গেল। সমুদ্রের নীল জলের উপরে আসন্ন সন্ধ্যার ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। আরো খানিকক্ষণ চলবার পরে আমরা যে জায়গায় এসে দাঁড়ালাম তার দুদিকে দুটো পাহাড় আর মাঝখানে অরণ্য। পায়ের দাগ বেঁকে সেই বনের ভিতরে চলে গেছে। বিমলকে বললাম, বিমল, রাত পড়তে তো আর বেশিক্ষণ নেই। এখন কি এই বনের ভেতর যাওয়া ঠিক হবে আমাদের? কিন্তু কিন্তু না গেলেও তো চলবে না বিনয়বাবু। গিয়েও তো কোনো লাভ নেই। অন্ধকারে তো আর পায়ের দাগ দেখা যাবে না। আমরা যদি নিজেরাই আবার কালকের মতো পথ হারিয়ে ফেলি, তাহলে কুমার আর কমলকে উদ্ধার করবে কে? তাহলে উপায়? আমার মতে আজকের রাতটাই পাহাড়ের উপরে কোনো একটা জায়গায় কাটিয়ে দেওয়া উচিত। তারপর কাল ভোরে বনের ভেতর ঢুকলেই চলবে। রামহরিও আমার মতে সায় দিল।
কাজেই অনিচ্ছা সত্ত্বেও বিমলকেও এতেই রাজি হতে হলো। এই সময় হঠাৎ বাঘা কি কারণে যেন গর্জে উঠল। আমিও চমকে চারদিকে তাকালাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। বাঘার মাথায় একটা চাপড় মেরে বললাম, এই চুপ কর বাঘা, চুপ, বেশি আওয়াজ করিস না এখন, এখানে চুপ কর। কিন্তু সে কোনো চুপ করলো না। আরো কয়েক পা এগিয়ে গিয়ে কিসের আক্রোশে যেন গজরাতে লাগলো বারবার। আগা নিশ্চয় কিছু দেখেছে, ও তো বিদ্যে চাচায় না বাবু। আমারও তাই মনে হলো, কিন্তু কি দেখেছে বাঘা? এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ জঙ্গলের এক জায়গায় আমার নজর পড়ল, কারণ সেখানকার গাছপালা যেন অল্প অল্প কাঁপছিল। দু পা এগিয়েই আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। এবারে সভয়ে চেয়ে দেখি গাছের পাতার ফাঁকে অন্ধকারের ভিতর থেকে দুটো ভীষণ চোখ যেন জল করে জ্বলছে। সে ক্রূর চোখের দৃষ্টি যে কি নিষ্ঠুর, কি তীব্র তার বলার নয়। কে কে ওখানে গাছের আড়ালে বসে অমন লোলুপ দৃষ্টিতে আমাদের দেখছে? সে কি জানোয়ার, না মানুষ, নাকি পিশাচ? তার চোখ দুটোর মধ্যে কি সাংঘাতিক আকর্ষণ ছিল জানি না, কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধেও আমি তার পায়ে পায়ে তার দিকে এগোতে লাগলাম। শুনেছি সাপেরা কেবল চোখের চাউনি দিয়ে গাছের ডাল থেকে পাখিদের মাটির উপরে টেনে এনে ফেলে। তবে কি আমারও অবস্থা ঠিক সেই রকমই হলো? সেই ভয়ানক চোখের আকর্ষণে আমি আচ্ছন্নের মতো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হঠাৎ পিছন থেকে এবারে বিমল ডাকলো, বিনবাবু, বিনবাবু! বিমলের চিৎকারে আমার সাড় হলো। শিউরে উঠে দাঁড়িয়ে পড়লাম সেইখানে। বুঝতে পারলাম সাক্ষাৎ মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছিলাম। বিমল তাড়াতাড়ি এসে আমার হাত চেপে ধরল। অমন করে বনের ভেতরে ঢুকছিলেন কেন? বিমল, বিমল, আমি বনের ভেতরে গাছের ফাঁকে দুটো ভয়ানক চোখ দেখেছি। তোমরা কি কিছু দেখতে পাওনি? আমি এই মাত্র। চোখ? কই? কোথায়? ওই যে ওইখানে। আঙুল তুলে বিমলকে জায়গাটা দেখিয়ে দিতে গিয়ে দেখি সেই নিষ্ঠুর চোখ দুটো আর সেখানে নেই। কিন্তু বাঘা তখনও জঙ্গলের দিকে তাকিয়ে একইভাবে চেঁচাচ্ছে। আচ্ছা, আমি এবার জঙ্গলের ভেতরটা তাহলে একবার দেখে আসি। দাঁড়া। এই বলেই বিমল এগিয়ে গেল, কিন্তু রামহরি তাড়াতাড়ি বিমলের রাস্তা আটকে দিয়ে দাঁড়িয়ে বলল, না না, সে কিছু দিয়ে হবে না, জঙ্গলের ভেতরে নিশ্চয়ই ভূত আছে। আহ, এই ভূত কি তোমার ঘাট থেকে আর কখনো নামবে না রামহরি? এই পথ ছাড়ো তো, আমাকে যেতে দাও। বিমল, বিমল, এই ভর সন্ধ্যাবেলা তুমি আর তুমি করো না তো ভাই। জঙ্গলের ভেতরে কি আছে আস্তা দেখবার আর দরকার নেই। এসো, এই বেলা আলো থাকতে থাকতে পাহাড়ের উপরে উঠে রাত কাটাবার ব্যবস্থা করি। অগত্যা বিমলকে আমার প্রস্তাবে রাজি হতেই হলো। আমরা সকলে পাহাড়ে চড়তে লাগলাম। পাহাড়টা বেশি উঁচু নয়, তাই তার মাথায় উঠতে আমাদের বিশেষ বেগ পেতে হলো না। উপরে গিয়ে একটা জায়গায় শান্ত দেহে আমরা বসে পড়লাম। পৃথিবীর বুকের উপরে সন্ধ্যা তখন নামবো নামবো করছে। ওই অদূরে দেখা যায় সমুদ্রের নীল রং। হাফ ছায়া ছায়ার মায়ায় ক্রমে ঝাপসা হয়ে আসছে চারপাশটা। আকাশ এখানে ঠিক আমাদের দেশের মতোই সুন্দর। এই দ্বীপের কোনো বিভীষিকার আভাসই তার নীলিমাকে ম্লান করে দেয়নি। তবে বঙ্গদেশের সন্ধ্যার সাড়া পেয়ে বকের দল যেমন নীল সায়রে শ্বেতপদ্মের মালার মতন দুলতে দুলতে ভেসে যায়, সে ছবি এখানে দেখতে পেলাম না।
তবে পাহাড়ের পাশের বনের দিকে তাকিয়ে একটি নতুন জিনিস আমার চোখে পড়ল। এই বনে যেমন বড় বড় গাছ আছে, দ্বীপের আর কোথাও তা নেই। অনেক গাছ আমাদের পাহাড়েরও মাথা ছাড়িয়ে চারিদিকে ডালপালা বিস্তার করে শূন্যের দিকে উঠে গিয়েছে। গাছ যে এত উঁচু হতে পারে আগে আমার সেই ধারণাই ছিল না। এইসব গাছের নাম বা জাত কিছুই আমার জানা নেই। আবার আমরা সেই পথ ধরেই এগোতে থাকলাম। চারদিক গাছপালা আর বন জঙ্গল স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে অল্প হাওয়ায় ভোরের আলোতে চিকন গাছের পাতাগুলো অস্ফুট আর্তনাদের মতন অস্পষ্ট আওয়াজ করে যেন কেঁপে কেঁপে উঠছে মাত্র। তাছাড়া আর কোনো দিকেই জীবের কোনো লক্ষণ নেই। এ নিস্তব্ধতা কেমন যে অস্বাভাবিক, কেমন যে অদ্ভুত, তা বলে বোঝানো যায় না। বনের আশেপাশে রোদের সোনালি আভা দেখে আমাদের মনে হতে লাগলো গভীর রাত্রির নীরবতা মাঝখান থেকে যেন চোরের মতন চুপি চুপি ঢুকে পড়েছে। আমাদের অস্বস্তি ক্রমেই বাড়ছিল। মনে হচ্ছিল এই সেকেলে জীবটা অরণ্যের মধ্যে ঢুকে আমাদের মনে যে অমানসিক বিভীষিকার ফাঁক জাগিয়ে তুলেছিল, এখানেও বুকের ভেতর তেমনই একটা আতঙ্কের আভাস মাঝে মাঝে জাগতে লাগলো। কে যেন লুকিয়ে আমাদের সঙ্গে সঙ্গে আসছে, আর কারা যেন আড়াল থেকেই আমাদের উপরে নজর রাখছে। অথচ সামনে পিছনে ডাইনে বাঁয়ে উপরে নিচে সব দিকেই আমরা তাকিয়ে কোনো জনপ্রাণীকে দেখতে অবধি পাই না। তবুও কেন জানি না ভয় ছায় না, গায়ে কাঁটা দিয়ে ওঠে। থেকে থেকে চমকে দাঁড়িয়ে পড়ি সকলে। এ যে আমাদের মিথ্যে মনের ভুল তাও ঠিক বলতে পারি না, কারণ ওই যে অভূত পশু বাঘা, সেও তো চলতে চলতে মাঝে মধ্যেই হঠাৎ স্থির হয়ে দাঁড়াচ্ছে, তারপর কান পেতে কি যেন শুনছে, নাক উঁচু করে বারবার কি যেন শুঁয়ে নেবার চেষ্টা করছে বারংবার, আর পরক্ষণেই গোঁ করে গজরে উঠছে। স্পষ্ট দিনের আলোতেও যে এমন একটা অজানা আতঙ্ক মানুষের মনকে আচ্ছন্ন করে দিতে পারে, আজকের আগে তা আমার ধারণার অতীত ছিল। এমনি ভয়ে ভয়ে প্রায় ক্রোশ খানেক পথ পার হয়ে একটা খোলা মাঠের ধারে এসে পড়ি আমরা। সামনে থেকে গাছপালা সবুজ পর্দা সরে যেতেই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। মাঠের এক পাশে আবারও এক বিশাল হ্রদ। প্রভাত সূর্যের মায়া কিরণে তার অগাধ জলরাশি মণিমাণিক্যের মতো ঝলসে উঠছে যেন। হ্রদের মাঝখানে ঠিক যেন ছবিতে আঁকা তরুলতা দিয়ে ঢাকা ছোট্ট একটা ছায়া মাখা দ্বীপ, এবং সেই দ্বীপের শ্যামলতা ভেদ করে মাথা তুলে জেগে আছে পিরামিডের মতো একটা মস্ত পাহাড়। সবচেয়ে অবাককর ব্যাপার হলো এই যে পৃথিবীর বুকের ভেতর থেকে মাঝে মাঝে অসংখ্য আগুনের লক্ষ শিখা হু হু করে বাইরে বেরিয়ে আসছে, ঠিক যেন রাশি রাশি অগ্নিময় সাপ মহা ক্রোধে কোনো এক অদৃশ্য শত্রুকে থেকে থেকে ছোবল মেরে আবার গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। হ্রদের জলে সেই অগ্নিলীলার ছায়া পড়ে দৃশ্যটাকে আরো চমকপ্রদ করে তুলেছে। আমরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। এমন অদ্ভুত দৃশ্য আর কখনো চোখে দেখিনি আমি। এই দৃশ্য যেমন আশ্চর্য, তেমনি সুন্দর, তেমনি অপার্থিব। বিমলের কিন্তু এসবের কিছুই ভালো লাগছিল না। সে অস্থিরভাবে বার কয়েক এদিক ওদিক ঘোরাঘুরি করে আমার কাছে এসে পড়ল। এখনো তো কুমার আর কমলের কোনো খোঁজ পাওয়া গেল না।
আমার বিশ্বাস তারা এই বনের ভেতরেই আছে। আর আমার বিশ্বাস তারা আর বেঁচে নেই। বিনয়বাবু, তাদের এই অকাল মৃত্যুর জন্য কেবল আমরাই দায়ী। গুহার ভেতরে নিরস্ত্র অবস্থায় তাদের যদি ফেলে না রেখে যেতাম, তাহলে হয়তো কখনো এমন দুর্ঘটনা ঘটতো না। অচম্বিতে বাঘা চেঁচিয়ে উঠল। আমি চোখের পলকে ফিরে দাঁড়াতেই হতভম্ব হয়ে গেলাম। ও আবার কি দৃশ্য! প্রকাণ্ড এক গাছের তলায় সারি সারি ওরা কারা এসে দাঁড়িয়েছে। মানুষের মতন তারা দাঁড়িয়ে আছে, আর মানুষের মতোই তাদের হাত পা দেহ। তবু তারা মানুষ নয়। জাদুঘরে আমি গরিলার মূর্তি দেখেছি, আর এদেরও দেখতে অনেকটা সেই রকমই যেন, কিন্তু এরা গরিলা নয়। এদের গায়ের কালো রং, পায়ে বড় বড় লোম, হাতগুলো এত লম্বা যে প্রায় হাঁটুর কাছে এসে পড়েছে। দেহের তুলনায় এদের মাথাগুলো অনেকটাই ছোট। মুখশ্রী প্রায় মানুষের মতনই, কিন্তু ভয়ানক কুৎসিত, আর নাকটা চ্যাপটা। মুখের আধখানা দাড়ি গোফে ঢাকা। এদের চেহারা ওই মানুষ আর বন মানুষের মাঝামাঝি। পণ্ডিতেরা যে বানর মানুষের কথা লিখে গেছেন, এরা কি তবে তাই নাকি? পাশের আরেকটা গাছের ডালপালার ভিতর থেকে ছুপ ছুপ করে আরো অনেকগুলো বানর মানুষ এসে মাটিতে লাফিয়ে পড়ল। প্রত্যেকের হাতেই এক কাছা মোটা লাঠি। তারপর আর একটা গাছ থেকে আরো কতকগুলো জীব মাটির ওপর এসে দাঁড়ালো। এমনি করে ক্রমেই তারা দলে ভারী হতে লাগলো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, বিমল, বিমল, এরাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ, কিন্তু এরা বোধ হয় আমাদের আক্রমণ করতে চায়। একটু সাবধানে। বিমল কোনো জবাব না দিয়ে বন্দুকটা কাঁধের উপর থেকে নামিয়ে বেশ করে পাকিয়ে ধরল। আমি প্রমাদ করলাম, এই অতিকায় জীবগুলো যে আমাদের উপর হামলা করতে চায় তাতে আর কোনো সন্দেহ নেই। ক্রমে ক্রমে দলে ভারী হয়ে তারা আমাদের একেবারে ঘিরে ফেলার চেষ্টা করলো। তারা নানান রকম অঙ্গভঙ্গি করে, চিৎকার করে কি সব যেন বলতে লাগলো। এবার স্বাভাবিকভাবেই সেগুলো আমাদের কাছে অর্থহীন। এটাই হয়তো তাদের ভাষা, কিন্তু আমরা যে কিছুই বুঝতে পারছি না। বিমল, বিমল, যদি বাঁচতে চাও তো দৌড়ে ওই হ্রদের কাছে চলো, নইলে এরা আমাদের এখানে ঘিরে ফেললে আর বাঁচবার উপায় থাকবে না। চলো বিমল। তাই চলুন, কিন্তু খুব সাবধানে। রামরি, চলো। বাঘা, চল। কিন্তু কি আশ্চর্য, বানর মানুষরাও বোধহয় আমাদের উদ্দেশ্য বুঝে ফেলল। আমরা হ্রদের দিকে ফিরতে না ফিরতেই ভয়ঙ্কর চিৎকারে আকাশ কাঁপিয়ে তারা আমাদের আক্রমণ করল। সঙ্গে সঙ্গে বিমলও কিছুমাত্র ইতস্তত না করে এবার বন্দুক ছুড়ল। আমিও তৈরি ছিলাম। টিপে দিলাম বন্দুকের খোড়া। অব্যর্থ লক্ষ্যে দুটো জীব তৎক্ষণাৎ মাটির ওপরে হাত পা ছড়িয়ে আছড়ে পড়ে ছটফট করতে লাগল। বন্দুকের গর্জনে আর সঙ্গী দুজনের অবস্থা দেখে বাকি বানর মানুষগুলো একেবারে হতভম্ব হয়ে মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ল। জীবনে তারা আগ্নেয়াস্ত্র কখনো চোখেই দেখেনি। তাই কোন মায়া মন্ত্রে আমরা তাদের এই দুই সঙ্গীর এমন দুরাবস্থা করলাম তা বুঝতে না পেরে ভয়ে ও বিস্ময়ে তারা অবাক হয়ে স্থাণুবৎ দাঁড়িয়ে রইল। এটাই সুযোগ। এই ফাঁকেই আমরা হ্রদের দিকে ছুট দিলাম। প্রায় যখন জলের কাছাকাছি এসে পড়েছি তখন দেখি নতুন আরেক বিপদ। হ্রদের ওপরে কয়েকখানা ছিপের মতন লম্বা নৌকো ভাসছে, আর প্রত্যেক নৌকার মধ্যে মানুষের মতন দেখতে অনেকগুলো করে লোক। নৌকাগুলো তীরের বেগে আমাদের দিকেই ছুটে আসছে। কি সর্বনাশ! নিশ্চয়ই আরো একদল বানর মানুষ জলপথ আঁকলে আছে। ভেবেছিলাম সাঁতরে হ্রদের ওই দ্বীপে গিয়ে উঠে প্রাণ বাঁচাবো, কিন্তু এখন তো দেখছি সেই পথ বন্ধ। পিছনে ফিরে দেখি মাঠের উপরকার বানর মানুষদের দল আরো পুরু হয়ে উঠেছে। আহত সঙ্গী দুজনের চারপাশ ঘিরে
তাদের অনেকে উত্তেজিতভাবে নানান রকম অঙ্গভঙ্গি করছে, আবার অনেকে আমাদের লক্ষ্য করে বিকট স্বরে চিৎকার করছে, লাঠি উঠিয়ে আস্ফালন করছে। আবার আবার বনের ভেতরে চলো, হয়তো সেখানে লুকোবার কোনো জায়গা পাওয়া যেতে পারে, আর বনের ভিতরে আত্মরক্ষার সুবিধা বেশি। চলো। বন খুব কাছেই ছিল। আমরা আবার ছুটে তার মধ্যে গিয়ে ঢুকতেই মাঠ ও নৌকা থেকে শত্রুরা উচ্চস্বরে চিৎকার করে উঠল। একটা কোনো গোপন জায়গা খোঁজার জন্য আমরা বনের চারদিকে ছুটোছুটি করতে লাগলাম, কিন্তু সেখানে আবার এক নতুন আতঙ্ক। লুকোবার ঠাঁই খুঁজতে খুঁজতে হঠাৎ বনের এক জায়গায় দেখি দোতলা বাড়ির চেয়ে উঁচু একটা অতিকায় ভীষণ জানোয়ার 2 পা ছড়িয়ে সেখানে বসে আছে। নিজের 2 হাত বাড়িয়ে মস্ত একটা গাছকে অতি অনায়াসে মরমর করে ভেঙে ফেলেছে। দেখতে তাকে অনেকটা ভাল্লুকার বনো মানুষের কাছাকাছি। ও কি সর্বনেশে জন্তু! এটা এটা অতিকায় শ্লথ। ও যদি আমাদের দেখতে পায় তাহলে তো আর রক্ষা থাকবে না। এর চেয়ে যে বারুর মানুষদের সঙ্গে লড়াই করা ভালো। এসো এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। ভয়ে কাঁপতে কাঁপতে আমরা আবার বনের ভেতর থেকে বেরিয়ে এলাম। যেদিকে যাই সেদিকেই তো বিপদ। এবারে সত্যি বুঝি প্রাণটা গেল। কি আশ্চর্য! ওই দেখুন, বানর মানুষগুলো কিরকম অবাক হয়ে আমাদের দেখছে, কিন্তু ওরা যে এখনো আমাদের আর আক্রমণ করলো না। তবে কি আমাদের বন্দুকের ভয় আর এগোতে সাহস পাচ্ছে না? ওরা সবাই হ্রদের নৌকাগুলোর দিকেই তাকিয়ে আছে। কোথায় ওরা নৌকাগুলো ডাঙায় আসার জন্য অপেক্ষা করছে দেখো। নৌকা ডাঙায় এলেই ওরা একসঙ্গে 2 দিক থেকে আমাদের আক্রমণ করবে। নৌকার উপরেও গুলি চালাবো নাকি তাহলে? না, নৌকাগুলো তো এখনো দূরে আছে। বন্দুক ছুড়লে হয়তো ফল হবে না, আর গুলি যদি ছুটতেই হয়তো মাঠের দিকেই ছোড়ো। আরো 2-1 মরলে বাকি বানর মানুষগুলো ভয়ে পালিয়ে যেতে পারে। বিমল আর আমি দুজনেই শত্রুদের লক্ষ্য করে বার কয়েক বন্দুক ছুড়লাম, আর যা ভেবেছিলাম তাই হলো। বন্দুকের মারাত্মক শক্তি দেখে অনেকগুলো বানর মানুষ লাফ মেরে আবার গাছের উপরে উঠে ঘন পাতার আড়ালে অদৃশ্য হয়ে গেল। অনেকে বনের ভেতর ঢুকে পড়ল। মাঠের উপরে রইল খালি 5-6টা আহত বানর মানুষ আর তাদের মরদেহ। কিন্তু তারপরেও শত্রুদের ঘন ঘন চিৎকার শুনেই বুঝলাম তারা আমাদের আশা একেবারে ত্যাগ করেনি। আড়ালে আড়ালে ওত পেতে বসে আছে। হ্রদের দিকে তাকিয়ে এবার বিমল বলল, এইবার এদের ব্যবস্থা করতে হবে। কিন্তু বিমল, নৌকার উপরে যারা রয়েছে ওদের তো বানর মানুষ বলে মনে হচ্ছে না। তাই তো, ওরা তো বানর মানুষদের মতন উলঙ্গ নয়। ওদের পরনে তো জামা কাপড়ের মতন কি একটা রয়েছে না? তাহলে বোধহয় আমাদেরই মতন মানুষ। সংখ্যায় তো দেখছি 40-50 জনের কম নয়। তাহলে তাহলে আমরা ছাড়া ওখানে আরো মানুষ আছে। ওই যে ওরা আমাদের দিকে এগিয়ে আসছে, দেখুন বিনয়বাবু। কিন্তু কিন্তু কি মতলবে? ওরা শত্রু না মিত্র কিছুই তো বুঝতে পারছি না। হয়তো হয়তো ওরা অসভ্য লোক, মানে হ্রদের অন্য কোনো দ্বীপে থাকে। নৌকাগুলো ডাঙার খুব কাছে এসে পড়ল। একখানা নৌকার উপরে হঠাৎ 2 জন লোক দাঁড়িয়ে উঠল এবং 2 হাত তুলে চিৎকার করে ডাকলো, বিমল, রামহরি, রামহরি, বিনয়বাবু, বাঘা, বাঘা, বাঘা। শুনেই বাঘা তীরের মতন হ্রদের দিকে ছুটে গেল। আনন্দে আমাদের বুক যেন নেচে উঠলে পারে। এ যে কুমার আর কমলের গলা। আমরাও এক দৌড়ে হ্রদের কাছে গিয়ে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে একখানা নৌকা থেকে কুমার আর কমল ডাঙায় লাফিয়ে পড়ল এবং বাকি নৌকাগুলো থেকেও উল্লসিত কণ্ঠে লোকজনের চিৎকার ভেসে এল। আনন্দের প্রথম আবেগ সামলে দেখি আমাদের চারপাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে যারা, তারা কেউই অচেনা লোক নয়, সবাই আমাদেরই দেশের লোক। মঙ্গল গ্রহের বামনেরা যাদের বিলাসপুর থেকে বন্দি করে নিয়ে গিয়েছিল,
এই দ্বীপে এসেই যাদের সঙ্গে আমাদের প্রথম ছাড়াছাড়ি হয়, আপনারাও নিশ্চয়ই তাদের কথা ভুলে যাননি। মনের আনন্দে আমরা তখন কথাবার্তায় বিভোর হয়ে গেছি। অচম্বিতে মাঠের দিক থেকে বিষম একটা গোলমাল শোনা গেল। ফিরে দেখি বনের নানা দিক থেকে পিল পিল করে দলে দলে বানর মানুষ বেরিয়ে আসছে যেন। দেখতে দেখতে হাজার হাজার বানর মানুষে মাঠের এক দিক একেবারে ভরে গেল। হঠাৎ ভীষণ হল্লা করে তারা একসঙ্গে আবার আমাদের আক্রমণ করতে এগোতেই বিমল আবার বন্দুক তুলে দাঁড়ালো। বিমল মিছে গোলমাল বাড়িয়ে লাভ নেই। এসো আমরা নৌকায় গিয়ে চড়ি। ওরা সাঁতার জানে না, জলকে বড় ভয় করে। কুমার ঠিকই বলেছি বিমল, ওদের সঙ্গে লড়াই করতে গেলে আমাদের কেউ যদি মারা পড়ে তাহলে আজকের এই মিলনের আনন্দ একেবারে ম্লান হয়ে যাবে। তাড়াতাড়ি সবাই চলো চলো সবাই। আমরা সকলে মিলে তাড়াতাড়ি নৌকার উপর গিয়ে উঠে বসলাম। বানর মানুষেরা যখন হ্রদের ধারে গিয়ে দাঁড়ালো, আমাদের নৌকাগুলো তখন তাদের নাগালের বাইরে চলে এসেছে। নিষ্ফল আক্রোশে আমাদের লক্ষ্য করে তারা কতকগুলো বড় বড় পাথর ছুঁড়ল, যদিও সেগুলো আমাদের কাছে এসে পৌঁছালো না। উত্তরে আমরাও আর বন্দুক ছুঁড়ে গুলি নষ্ট করতে ইচ্ছুক হলাম না। এরপর ধীরে ধীরে নৌকাগুলো হ্রদের সেই দ্বীপের দিকে ভেসে চলল। আচ্ছা আচ্ছা কুমার কুমার তোমরা কি করে এখানে এলে সে কথা তো কিছুই বললে না। শুনবেন বিনয়বাবু? তাহলে বরং সংক্ষেপেই বলি। আপনারা যেদিন শিকারের খোঁজে বেরিয়ে গেলেন, সেই দিন রাত্রেই ওই বন মানুষগুলো আমাদেরকে আক্রমণ করে। ওরা যে কি করে আমাদের খোঁজ পেল তা জানি না। তাদের সেই হঠাৎ আক্রমণে আমরা তো একেবারে কাবু হয়ে পড়লাম। লাঠির ঘায়ে আমার মাথা ফেটে গেল, বাঘাও রীতিমতো জখম হলো। তারপরে তারা আমাকে আর কমলকে নিয়ে নিজেদের আস্তানায় ফিরে এলো। আমাদের নিয়ে ওরা যে কি করতো তাও বলতে পারি না। হাত পা বাঁধা অবস্থায় একটা পুরো দিন আমরা একটা গাছতলায় পড়েছিলাম জানেন। বন মানুষগুলো বড় বড় গাছের উপরে লতা পাতা ডাল দিয়ে ছোট ছোট কুঁড়ে ঘর বানিয়ে বাস করে। দ্বিতীয় দিন রাত্রে যখন তারা গাছের উপরে ঘুমে অচেতন, আমি তখন কোনো রকমে পকেট থেকে আমার ছুরিখানা বার করি। তারপর সেখানা দাঁতে চেপে ধরে আগে কমলের বাঁধন কাটি, তারপর কমল আমাকে মুক্ত করে। শত্রুরা টের পাওয়ার আগেই আমরা পালিয়ে এই হ্রদের ধারে এসে হাজির হই। তারপর সাঁতার দিয়ে একেবারে এই দ্বীপে গিয়ে উঠি। ওখানেই এই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা। কিন্তু ওরাই বা কি করে এখানে এলো? আরে সে অনেক কথা, দ্বীপে গিয়ে শুনবেন বরং। আজ বন্দুকের আওয়াজ শুনেই আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের খোঁজে আপনারা এখানে এসেছেন। সবটা শুনে কেমন যেন অবাক হয়ে গেলাম। সকল ঘটনার কি সমাপতন! ওদিকে চেয়ে দেখি কে যেন আকাশের নীলিমাকে নিংড়ে হ্রদের জলে গুলে দিয়েছে। কি স্বচ্ছ নীল রং তার! একেবারে তলা পর্যন্ত আলো করে সূর্যদেবের কিরণ প্রদীপ জল জল করে জ্বলছে। কত রকমের মাছ সেখানে খেলা করে বেড়াচ্ছে, সব স্পষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছে। আগ্নেয়গিরির আগুন জীবগুলো এখন আমাদের চোখের খুব কাছেই লক লক করে উঠছে। গাছের পর গাছের সবুজ আঁচল ঢাকা সেই ছায়া নাচানো দ্বীপটিও একেবারে আমাদের কোলের সামনে এসে পড়েছে যেন। কিছুক্ষণ পরেই আমাদের নৌকাগুলো একে একে তীরে গিয়ে ফিরল। দ্বীপে যে লোকগুলি আশ্রয় নিয়েছিল তাদের সর্দার ছিল সোনাউল্লাহ। দ্বীপে নেমে আমাকে সালাম ঠুকে সে পড়ল, বাবুজি, আজ আগে আপনাদের খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে তো। হ্যাঁ সোনাউল্লাহ, তাহলে বড় ভালো হয়। আমাদের ভারী খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, কিছু রাঁধো, আমাদের খাইয়ে দাও। কিন্তু বাবুজি, আমরা যে মুসলমান। ভাই সোনাউল্লাহ, আমরা এখন ভগবানের নিজের রাজত্বে বাস করছি। হয়তো এইখানেই আমাদের
চিরকাল বাস করতে হবে। তাই এখানে কেউ হিন্দুও নয় আর কেউ মুসলমানও নয়। এখানে শুধু এক জাত আছে, যা হচ্ছে মানুষ জাত। দলাদলিতে মানুষ যেসব জাতের সৃষ্টি করেছে, এখানে আমরা তা মানতে পারবো না। তুমি চাও সোনাউল্লাহ, আগে তোমার হাতের রান্না খেয়ে আমাদের পেট ঠান্ডা করি, তারপর তোমাদের কাহিনী শুনবো না হয়। আহারাদির পর একটা গাছতলায় পা ছড়িয়ে বসে সোনাউল্লার কাহিনী শুনতে লাগলাম। লম্বা লম্বা শ্বাস ফেলে সে বলতে লাগলো, বাবুজি, বামনদের উড়োজাহাজ যেদিন আমাদের পৃথিবীতে এসে নামলো, আমাদের আর আনন্দের সীমা রইল না। তাই আপনারা ওই উড়োজাহাজ ছেড়ে যখন নেমে গেলেন, তখন আমরা আবার থাকতে না পেরে নিচে নেমে পড়লাম। এবার এই ফাঁকে যে বামনরা পালাতে পারে, মনের আনন্দে কারোরই আর সে কথা মাথায় রইল না। তখন তো ভালো করে ভোরও হয়নি। মনের খুশিতে নাচতে নাচতে, একদম লাফাতে লাফাতে আমরা চারিদিকে ছুটোছুটি করছি। বাবুজি, আপনারা বললে বিশ্বাস করবেন না, ঠিক সেই সময়ে ওই ভয়ানক একটা কাণ্ড ঘটল। আধাপ ছালয় দেখি জঙ্গলের ভিতর থেকে হঠাৎ প্রকাণ্ড একটা কি বেরিয়ে এলো। মনে হলো যেন একটা পাহাড় লাফাতে লাফাতে ছুটে এগিয়ে আসছে আমাদের দিকে। প্রথমটা আমরা আতঙ্কে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপরে পাকুলের মতন সকলে মিলে ছুটতে লাগলাম। এবার সেই রাক্ষসটাও যে আমাদের পেছন পেছন তেড়ে আসছে, তার ওই পৃথিবী কাঁপানো পায়ের শব্দ শুনেই তা বুঝতে পারলাম। মাঝে মাঝে মানুষের কাতরানিও শোনা যেতে লাগলো। নিশ্চয়ই আমাদের দলের কেউ কেউ তার কবলে পড়েছে। আরো বেশি ভয় পেয়ে আমরা আরো বেশি বেগে দৌড়াতে লাগলাম, কিন্তু পেছনের সেই বিষম পায়ের শব্দ কিছুতেই যেন থামতে চায় না। একভাবে ছুটতে ছুটতে বন বাঁধার ভেঙে আমরা যখন ওই হ্রদের ওদিকে তীরে এসে পড়েছি, তখন আমাদের দম প্রায় আটকে যাওয়ার মতন অবস্থা। আমরা সেইখানেই কেউ বসে কেউ শুয়ে যা হোক করে ওখানে হাঁপাতে লাগলাম। কিন্তু সেখানেও আর বেশিক্ষণ বসা গেল না। হঠাৎ বাজের মতন এক ভীষণ চিৎকার শুনে দেখি সেই পাহাড়ের মতো উঁচু রাক্ষসটা বনের ভিতর থেকে আবার সেই দিকে বেরিয়ে আসছে। অগত্যা আমরা সকলে মিলে ওই হ্রদের জলে ঝাঁপ দিলাম। আমাদের মধ্যে ৩-৪ জন লোক তো সাঁতারই জানতো না। বেচারারা একেবারে তলিয়ে গেল। এই সব বনে সে জীবটা লাফাতে লাফাতে একদম জলের ধার পর্যন্ত এলো। তারপর এতগুলো শিকার হাতছাড়া হয়ে গেল দেখে মনের দুঃখে আকাশের দিকে মুখ তুলে ভয়ানক চেঁচামেচি শুরু করে দিল। অনেকক্ষণ সাঁতার কেটে আমরা শেষে এই দ্বীপটা এসে উঠি। এখানে এসে প্রথম কদিন আমাদের বনের ফলমূল খেয়ে কাটাতে হয়েছিল। তারপর হঠাৎ একদিন আমরা এক আশ্চর্য রকম হাঁসের বাসার খোঁজ পেলাম। এই সব হাঁসেদের ডানা নেই বাবু, জানেন তো। তারপর থেকে ওই ফলমূলের সঙ্গে সেই হাঁসের মাংস আর ডিম খেয়ে থাকছি। এখন আর আমাদের পেটের কোনো ভাবনা হয় না। আগুন পেলে কোথায়? সেও বড় অবাক করা ঘটনা বাবুজি। ওই যে পাহাড় দেখছেন, 3 রাত ওর ভিতরে আগুন জ্বলছে। আমরা ওইখান থেকেই আগুন আনি। আবার এই দেখুন না, পাথর খসে বসে কেমন সবই বর্ষার ফলা, তীর, ছুরি, ছোড়া, কুড়ুল এইসব তৈরি করেছি। অস্ত্রগুলোতে কেমন ধার হয়েছে দেখছেন তো? হ্যাঁ, এই সব ছুরি আর কুড়ুল দিয়ে গাছ কেটে কখনো ছিপও বানিয়ে ফেলেছি। এখন দরকার হলে জলের উপরে আনাগোনা করতে পারি আর কি। খোদা তালার দয়ায় আমাদের আর অন্য কোনো কষ্ট নেই বটে, কিন্তু আজ কদিন থেকে
নতুন এক বিপদ উপস্থিত হয়েছে। রোজ রাত্রে কি একটা অদ্ভুত জন্তু আমাদের সন্ধান পেয়ে বেজায় উৎপাত শুরু করেছে। এর মধ্যেই সে আমাদের দল থেকে 5 জন লোককে ধরে নিয়ে গেছে। আমরা কিছুতেই তার হাত থেকে ছাড়ান পাচ্ছি না। এক রাত্রে চাঁদের আলোয় জন্তুটাকে আমি দেখেছি। দেখতে থাকে বাঘের মতোই, কিন্তু সে বাঘ নয়, কারণ বাঘের চেয়েও সে ঢের বেশি বড়। আর তার মুখের দুদিকে ওই ওই হাতির মতো দুটো বড় বড় দাঁত আছে। আর এ হচ্ছে সে গেলে খাড়া খেত বাঘ। হ্যাঁ, কি বললেন? সেকেলে খাড়া ঘেত বাঘ? ও, সে আবার কি রকম বাঘ? তা তা- তা সে যে বাঘই হোক না কেন, যাই হোক, আমাদের তো আর এই দ্বীপে থাকলে পোষাবে না। এই বেলা প্রাণ নিয়ে এখান থেকে না পালালে একে একে সবাইকে মরতে হবে। কিন্তু আপনি বলুন, এখান থেকে আর যাই কোথায় বলতে পারেন? সোনাউল্লার গল্প শেষ হলে এবার বিমল বলল, সোনাউল্লাহ, তোমাদের বাহাদুরি আছে বটে। এই সৃষ্টি ছাড়া মুলুকে তোমরা এমন করে সংসার পেতে নিয়েছো। কিন্তু বাবুজি, এই সংসার যাবার তুলতে হবে, নইল ওই কিমফুতকি মার্কা বাঘ এসে আবার আমাদের সবাইকে ফলার করে ফেলবে। আচ্ছা সোনাউল্লাহ, তোমরা এক কাজ করো না কেন? আমরা যে গুহায় এতদিন ছিলাম, সে গুহাটা খুব বড় আর নিরাপদ। তার ভেতরে অনায়াসে 100 জনের ঠাঁই হতে পারে। চলো না, আমরা সকলে মিলে সেইখানেই আবার যাই। তাই নাকি বাবুজি? তা সে জায়গা এখান থেকে কত দূরে? তা তো ঠিক বলতে পারবো না, মানে এতটা পথ এসছি, সব তো গুলিয়ে গেছে। তবে আমরা যে পাহাড়ে থাকি তার উপরে চড়ে দেখেছি, এইখানে এই একটি বই দ্বীপ আর নেই। তা যদি হয় তাহলে আমরা নৌকায় চড়ে পূর্ব দিকে ওই জঙ্গলের কাছে গিয়ে নামলেই পাহাড়টা খুব কাছে গিয়ে পড়বো। তাহলে সেই কথাই রইল, আমরা কাল সকালেই এখান থেকে পালাবো। সকলকে খবরটা দিয়ে আসতে হবে। হ্যাঁ, পরদিন সকালেই আমরা ছিপে চড়ে বেরিয়ে পড়লাম। আবার অনেকক্ষণ পরে আমরা যেখানে গিয়ে থামলাম, ঠিক তার সামনেই সেই ভয়াবহ অরণ্য, যার ভিতরে পথ হারিয়ে আমাদের প্রাণটা প্রায় খোয়াতেই বসেছিল। ধীরে ধীরে এগিয়ে সেইখানে আমরা ছিপ ছেড়ে আবার ডাঙায় নেমে পড়লাম। ডাঙায় উঠে বালির প্রান্তরের দিকে তাকাতেই দেখি দূরে সমুদ্রের ধারে আমাদের আশ্রয়স্থান। সেই সুপরিচিত পাহাড়টি আকাশ পানে তুলে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। ঘন্টা 2 পরে আমরা আবার সেই পুরাতন গুহার মধ্যে ফিরে এলাম। সেই দিন সন্ধ্যার সময় চারিদিক অন্ধকারে ডুবিয়ে ভীষণ ঝড় উঠল। আর অমন ঝড় আমি আগে কখনো দেখিনি। সাগরের অনন্ত বুক থেকে তরঙ্গের এমন এক অশান্ত কান্না ভেসে এলো যে মনে হচ্ছিল পৃথিবীর আর সমস্ত শব্দ যেন কোথাও তলিয়ে গিয়েছে। ঝড়ের দাপটে আমাদের পাহাড়টা পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো। বিমল, এমন এক ঝড়ই আমাদের এই দ্বীপের দিকে টেনে এনেছিল, মনে আছে তো? সে কি আর মনে থাকবে না বিনয়বাবু? সেদিনের কথা কি আর জীবনে ভুলতে পারবো? আজের এই ঝড়টা যদি দ্বীপটাকে আমাদের দেশের দিকে টেনে নিয়ে যেতে পারতো। এমনি সব গল্প করতে করতে আর ঝড়ের হাহাকার শুনতে শুনতে আমরা একে একে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অনেকের চিৎকারে আর টানাটানিতে আবার ঘুম ভেঙে গেল। দেখি কমল চিৎকার করে বলছে, বিনয়বাবু, ওই দেখুন, জাহাজ জাহাজ! তাড়াতাড়ি উঠে বসে দেখি গুহার ভিতরে ভোরের আলো এসে পড়েছে। আর আমার পাশেই অত্যন্ত উত্তেজিত মুখে দাঁড়িয়ে আছে বিমল কুমার, কমল আর রামহরি।
শিগগির উঠে আসুন বিনয় বাবু, দ্বীপের কাছে একখানা জাহাজ এসে নোঙর ফেলেছে, তাড়াতাড়ি আসুন। শুনেই এক লাফে উঠে দাঁড়াই, তারপর ছুটে গুহার বাইরে গিয়ে পুলকিত চোখে দেখি আকাশে বাতাসে কোথাও আর ঝড়ের চিহ্ন মাত্র নেই, এবং নীল সমুদ্রের উপরে একখানি লাল রঙের প্রকাণ্ড জাহাজ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। চোখের সামনে সেই জাহাজের গায়ের উপরে ফুটে উঠল গঙ্গা ধোঁয়া, আম কাঁঠালের বন দিয়ে ঘেরা, কোকিল পাপিয়া ডাকা আমাদের বঙ্গদেশের আসল ছবি। আনন্দের প্রথম আবেগটা কেটে গেলে সবাইকে ডেকে বললাম, আইসব, আজ এতদিন পরে ভগবান আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। এতদিন পরে আবার আমরা দেশে ফেরবার সুযোগ ঘটেছে। এমন সুযোগ গেলে আর আমরা পাবো না, তাই সবাই মিলে গলা ছাড়ো। আমি আর বিমল গুলির আওয়াজ করি, আর তাহলেই জাহাজের লোকেরা শুনতে পাবে। সকলে মিলে যখন চিৎকার করতে লাগলো, সারা আকাশটা যেন কেঁপে উঠল। তার উপরে আমার আর বিমলের বন্দুকের গুলির আওয়াজ। খানিক পরেই জাহাজ থেকেও বারতুয়েক বন্দুকের শব্দ এলো। কমল এবার আনন্দে লাফাতে লাফাতে বলল, শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে, জাহাজের লোকেরা আমাদের চিৎকার শুনতে পেয়েছে। ইয়ে! ওই যে জাহাজ থেকে দুখানা নৌকা নিচে নামিয়ে দিচ্ছে, ওই যে জনা কয়েক লোকও দড়ির সিঁড়ি বেয়ে নিচে নামছে। দেখে তো মনে হচ্ছে ওরা জাহাজি গোড়া। দুখানা নৌকো তীরের দিকে আসতে লাগলো। দেখলাম রামহরির কথাই সত্যি। নৌকার উপরে যারা রয়েছে তারা সকলেই নীল পোশাক পরা বিলেতি খালাসি। নৌকো তীরের কাছে আসবা মাত্র আমরা তাড়াতাড়ি তাদের কাছে ছুটে গেলাম। আজ কতদিন পরে পৃথিবীর নতুন লোকের সঙ্গে দেখা। সাহেব হলেও তাদের যেন নিজের ভাই বলে মনে হতে লাগলো। একজন সাহেব আমার কাছে এগিয়ে এলেন। তার পোশাক দেখেই বুঝলাম তিনি নিশ্চয়ই এই জাহাজের উচ্চপদস্থ কর্মচারী। তিনি ইংরেজিতে আমায় জিজ্ঞাসা করলেন, তোমাদের দেখে তো ভারতবর্ষের লোক বলেই মনে হচ্ছে, কিন্তু আটলান্টিক মহাসাগরের এই অজানা দ্বীপে তোমরা এলে কেমন করে? তোমাদের জাহাজ কি ঝড়ের তোরে এখানে এসে পড়েছে? নইলে এ দ্বীপে তো কখনো কোনো জাহাজ থামে না। সাহেব সাহেব আমরা মঙ্গল গ্রহে গিয়েছিলাম, সেখানকার উড়োজাহাজে চড়ে আমরা এখানে এসেছি। কি বললে? কোথায় ছিলে? মঙ্গল গ্রহে? মানে মার্স? হ্যাঁ সাহেব। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? হ্যাঁ? না সাহেব, বিশ্বাস না হয় আমাদের সঙ্গীদের জিজ্ঞেস করুন। তা সবাই যদি তাই বলে তবে তো বলতে হবে তোমরা সকলে পাগল হয়ে গেছো। কি সব উল্টোপাল্টা বলছো? প্রথমে আমাদের কথা পাগলের প্রলাপী বলে মনে হবে আপনার, কিন্তু পরে আমাদের থেকে সব কথা শুনলেই আপনি বুঝবেন আমরা আমরা সত্যি কথাই বলছি। আপাতত আমরা আর কিছুই চাই না। এই ভয়ানক দ্বীপ থেকে আমাদের উদ্ধার করুন। কেন কেন? এ দ্বীপকে ভয়ানক বলছো কেন? সাহেব সাহেব এখানে যেসব ভীষণ জীবজন্তু আছে আপনি স্বপ্নেও তাদের দেখেননি। এ দ্বীপের বাসিন্দা কারা জানেন? পাহাড়ের মতো উঁচু সব ডাইনোসর, হাতির মতো বড় বড় সব ষাঁড়, উড়ন্ত সরীসৃপ যাদের টেরোডাক্টাইল বলে, কিমভূতকি মার্কা বাঘ, দানব, শ্লথ আর আরে থামো থামো থামো, আর পাগলামি করো না তোমরা। কি সব বলছে? সাহেবের কথা শেষ হতে না হতেই গোড়া খালাসিদের বিকট চিৎকার কানে এলো। তাকিয়ে দেখি আমাদের কাছ থেকে খানিক তফাতেই একটা ছোটখাটো বনের ভিতর থেকে সাহেবের ব্যঙ্গ হাসির মূর্তিমান প্রতিবাদের মতন কিমভূতকিমাকার প্রকাণ্ড এক জানোয়ার সবেগে বেরিয়ে আসছে। কেবলমাত্র তার মুখটাই বোধ হয় 7 ফুটের চেয়ে বেশি লম্বা, আর তার মাথার উপরে ত্রিশূলের মতন 3টে ধারালো শিং। জীবটার মুখখানা দেখতে অনেকটা জগদ্ধাত্রী দেবীর কাল্পনিক সিংহের মতো। চেহারা দেখে যা বুঝলাম এরা হচ্ছে ট্রাইসেরাপটাস। সাহেব আর গোড়া খালাসিরা চোখের পলক ফেলতে না ফেলতেই এক ছুটে নৌকার ওপরে গিয়ে উঠল, এবং বলাই বাহুল্য আমরাও সকলে গিয়ে নৌকার উপরে আশ্রয় নিলাম। নৌকা দুখানা তারপর জাহাজের দিকে চলল। সাহেব আমার হাতে হাত মিলিয়ে বললেন, এই তোমাদের কথায়
তখন অবিশ্বাস করছিলাম বলে ক্ষমা চাইছি। সত্যি আজ যা দেখলাম জীবনে কখনো ভুলবো না। এ তো অভাবনীয় ব্যাপার। জাহাজ ছাড়ল, মানুষের দেশে আবার আমাদের পৌঁছে দেবে বলে। আবার যে স্বদেশে ফিরতে পারবো, এই আনন্দে আমাদের সমস্ত মন যেন আকুল হয়ে উঠল। কিন্তু ঠিক শেষ মুহূর্তেও এসে দেখি এই দানব রাজ্যের কয়েকটি সুপরিচিত দূত আকাশ পথে একবার আমাদের দেখা দিল। তারা সেই গরুর পাখি বা টেরোডাক্টাইল। 20 ফুট জুড়ে তাদের ডানা ছড়িয়ে তারা উড়ে যাচ্ছে তলে তলে। যে দুটো পাখি আমাদের খুব কাছে ছিল, হঠাৎ তাদের মধ্যে যেন ঝগড়া বেঁধে গেল। কি বিষম তাদের সেই ছটপটি, কি কর্কশ তাদের চিৎকার! জাহাজ শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে সেই অপূর্ব দৃশ্য দেখতে লাগলো। অনেকে গোড়া খালাসি হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে লাগলো। একজন পাদ্রী তার ক্রুশখানা উঁচু করে তুলে ধরলেন। সকলের মুখ দেখে মনে হলো তারা নিশ্চয়ই এদের উড়ন্ত প্রেতাত্মা বা নরকের দূত বলে ধরে নিয়েছে। স্ত্রীলোক আর শিশুরা তো কেঁদেই অস্থির। কেউ কেউ বা আবার জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়ল। এমনই ভয়ে বিস্ময়ে আর্তনাদের মধ্যে জাহাজ সবেগে এগোতে থাকল। গরুর পাখিরাও ধীরে ধীরে আবার অদৃশ্য হয়ে গেল। পাত্রী সাহেব বললেন, তার পবিত্র ক্রুশ দেখেই শয়তানের দূতেরা ভয়ে পেয়ে আবার নরকে পালিয়ে গেল। ময়নামতির মায়া কানন ক্রমেই আকাশের নীল পটে মিলিয়ে যাচ্ছে। পাহাড়গুলোকে দূর থেকে দেখাচ্ছে যেন চিত্রে লেখা মেঘের মতন। রামহরি বলল, বাবু, দেশে ফিরে এবার আমি আর তোমাদের দলে ফিরবো না। কেন কেন ও কথা কেন বলে রামহরি? তোমরা সব করতে পারো বাবু, কোনোদিন হয়তো আবার সশরীরে সঙ্গে যার বায়না করবে। তোমাদের তোমাদের পায়ে দূর থেকে নমস্কার বাবা, আমি আর না। পাখার মাথা চাপড়ে কুমার বলল, হ্যাঁ রে বাঘা, তোর কি মত? তুই যাবি তো আমাদের সাথে পরের বারও? বাঘা অত্যন্ত আনন্দিত মুখে ল্যাজ নেড়ে একবার খালি জবাব দিল। শুনলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার সিরিজের গল্প ময়নামতির মায়া কানন। আজকের কথক বিমল ও অন্যান্য চরিত্রে শুভ, কুমারের চরিত্রে অনমিত্র এবং কমলের চরিত্রে অভ্র। গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, আর্টওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিং এবং স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।